সেই নারী সমন্বয়ক 4 দিনের রিমান্ডে। মানসিক ভারসাম্যহীন বেশে নারী বিদ্বেষী কাণ্ড, সাভার থেকে যুবক আটক। ছেলের সেমিস্টারের খরচ 400 কোটি টাকা পাঠালেন বাংলাদেশি বাবা। আওয়ামী লীগের 45,000 নেতাকর্মী ভারতে, নেপথ্যে তৃণমূল বিজেপির রাজনীতি। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। সেই নারী সমন্বয়ক 4 দিনের রিমান্ডে। টাঙ্গাইলে নারী সমন্বয়ক মারিয়াম মোকাদ্দেস মিষ্টির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার 10 মার্চ সকাল 11:30টার দিকে আদালতে পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করলে টাঙ্গাইলের সিনিয়র ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব খান 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার 8 মার্চ সকালে টাঙ্গাইল শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম জোয়াহেরের ছোটকালের 6তলা ভবনের তালা ভেঙে 20 মানসিক ভারসাম্যহীনকে নিয়ে দখলে নেন মারিয়াম মোকাদ্দেস মিষ্টি। এতে জেলা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়, ফলে নড়েচড়ে বসে প্রশাসন। পরে ওই দিন রাতে যৌথ বাহিনীর অভিযানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জহিরুল ইসলাম ভিপি জহিরের বাড়ি দখলমুক্ত করা হয়। এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের স্ত্রী রওশনারা খান জানান, তাদের কাছে প্রথমে মিষ্টি নামের এক মেয়ে 10 কোটি টাকা চাঁদা চেয়েছিলেন। সেই টাকা না দেওয়ায় তারা বাড়ির জবরদখল করেছে। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেন। তিনি জানান, বাড়িটি তার নামে, তার স্বামীর নামে নয়। তিনি ওই ঘটনার সঠিক বিচারের দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে মিষ্টিকে টাঙ্গাইল সদর থানা ও পুলিশ আটক করে। পরে রাতে মুসলেকা দিয়ে থানা পুলিশের কাছ থেকে মুক্তি পায় ছাত্র প্রতিনিধি তথা সমন্বয়ক মারিয়াম মোকাদ্দেস মিষ্টি। তিনি বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের দোহার জোশীহাটি গ্রামের মাজারুল ইসলামের মেয়ে ও টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ার ভাড়া বাসায় বসবাসরত মারিয়াম মোকাদ্দেস মিষ্টি। মিষ্টি মুসলেকায় লেখেন, আমি আইনি অধিকার ব্যতিরেকে অন্যের ব্যক্তিগত বাড়িতে মানসিক ভারসাম্যহীন 17 জন নারী পুরুষকে আবাসনের চেষ্টা করে অপরাধ করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার পোস্টের কারণে ক্ষেত্র বিশেষে এ অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে, তার দায়ভার আমার উপর বর্তায়। মুসলেকায় আরো লেখেন, আমি আমার নেতিবাচক ও বেআইনি কৃতকর্মের জন্য মানবিক বিবেচনায় ক্ষমা প্রার্থী। এই মর্মে নিঃশর্ত মুসলেকা সম্পাদন করছি যে ভবিষ্যতে সামাজিক অস্থিরতা তৈরি হয় এমন ফেসবুক পোস্ট করা এবং ব্যক্তিগত বা সরকারি সম্পদ দখল বা ভাঙচুর করা সহ অন্য কোনো প্রকার অপরাধে লিপ্ত হব না। তিনি লেখেন, আমি প্রদত্ত মুসলেকা ভঙ্গ করলে প্রচলিত আইনে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিলে তার বিপরীতে আমার কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। মুসলেকায় স্থানীয় 4 জন যুবক ও সমন্বয়ক এবং তার স্বামী শাহ আলমাস সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন। অভিযোগে উল্লেখ করেন, মারিয়াম মোকাদ্দেস মিষ্টি তিনি 17 জন ভারসাম্যহীন মানুষ নিয়ে ছোটকালী বাড়িতে 5 গেট 6 তলা ভেঙে মিষ্টি সহ অজ্ঞাত 8 থেকে 9 জন প্রবেশ করে স্বর্ণালংকার ও বাড়ির আসবাবপত্র সহ নগদ 5 লাখ টাকা নিয়ে যায়। স্বর্ণালঙ্কের মূল্য প্রায় 10 লাখ এবং বাড়ির আসবাবপত্রের ভাঙচুরের পরিমাণ প্রায় 50 লাখ টাকা। টাঙ্গাইল শহর থানার ওসি তানভীর আহমেদ জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামের স্ত্রী রওশনারা তার নিজ ছোট কালীবাড়ি এলাকায় বাড়িতে অবৈধভাবে দখল, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও ভাঙচুর সহ বেশ কয়েকটি অভিযোগে তার নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রাত 12টার দিকে মিষ্টিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করলে ম্যাজিস্ট্রেট 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মানসিক ভারসাম্যহীন বেশে নারী বিদ্বেষী কাণ্ড, সাভার থেকে যুবক আটক। ঢাকার অদূরে সাভার উপজেলার বিভিন্ন স্থানে এক যুবক নারী বিদ্বেষী নানা কর্মকাণ্ড করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উত্ত্যক্ত করার ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই যুবকের নাম খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান। নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করার অভিযোগে খালিদ মাহমুদকে আটক করেছে সাভার থানার পুলিশ। সোমবার বিকেল 4টার দিকে সাভারের আমিনবাজার থেকে তাকে আটক করা হয়েছে বলে ঢাকা জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্র ধরে খালিদের আইডিতে থাকা বিভিন্ন ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে তিনি বিভিন্ন সময় মেয়ে, শিশু, কিশোরী ও নারীদের পথ আটকে নানা আপত্তিকর কথা বলেছেন। কি ধরনের পোশাক পরা উচিত সে কথা বলেছেন। ভিডিও ছড়িয়ে পড়ার পর ওই যুবককে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। JU ইনসাইডার নামে একটি ফেসবুক পেজে বলা হয়েছে, এই যুবকের নাম খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান, থাকেন
সাভারে রাস্তায় দাঁড়িয়ে স্কুল কলেজের মেয়েদের টিচ করেন, হেনস্থা করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। এই বিষয়ে সোমবার রাত 8:30টার দিকে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলন করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুল কবির। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নারীদের উত্ত্যক্ত করা এবং নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধির চেষ্টায় অপরাধে খালিদ মাহমুদ ওরফে হৃদয় খানকে আটক করা হয়েছে। আমিনবাজারের মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি টিকটক করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে নারীদের হেয় প্রতিপন্ন করেছেন। এসবের মাধ্যমে তিনি বার্তা দেওয়ার চেষ্টা করেন সমাজে ধর্ষণের জন্য মেয়েরাই দায়ী। খালিদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। ছেলের সেমিস্টারের খরচ 400 কোটি টাকা পাঠালেন বাংলাদেশি বাবা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অনেক ছেলে মেয়ে বিদেশে লেখাপড়া করতে যায়। এ ঘটনায় দেখা গেছে ছেলের একটি সেমিস্টারের টিউশন ফি হিসেবে 400 কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে। সোমবার 10 মার্চ দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রেস সচিব। এদিন সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে টাস্কফোর্সের সভায় এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান। প্রেস সচিব বলেন, মানি লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন, তবে তদন্তের স্বার্থে ব্যক্তির নাম প্রকাশ করছি না। আমরা কতটা ইনোভেটিভ প্রক্রিয়ায় টাকা পাচার হয়েছে আমরা জানতাম। ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে ব্যাংকিং সিস্টেমে বা হুন্ডির মাধ্যমে টাকা চলে গেছে, কিন্তু দেখা গেছে কিছু কিছু জায়গায় লুপহোল খুঁজে 400 কোটি। পৃথিবীতে কারো টিউশন ফি 400 থেকে 500 কোটি টাকা আছে। তিনি বলেন, পাচার করা টাকা উদ্ধারের জন্য প্রথম থেকেই অন্তর্বর্তী সরকার তৎপর ছিল। প্রফেসর ডক্টর ইউনুস প্রথম থেকেই বলে আসছেন যে এটা বাংলাদেশের মানুষের টাকা, আমাদের টপ প্রায়োরিটির ভেতরে এটা থাকবে। অন্তর্বর্তী সরকারের ফোকাস ছিল পাচার করা টাকা কিভাবে আনা যায়। সেজন্য গত সেপ্টেম্বর মাসে 11 সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়। তার নেতৃত্ব দিচ্ছেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর। প্রেস সচিব বলেন, টাকাটা ফেরত আনার প্রচেষ্টা কতদূর এগোলো সেটার উপর আজ একটা বড় মিটিং হয়েছে। মিটিং এর নেতৃত্ব দিয়েছেন স্বয়ং প্রধান উপদেষ্টা। সেই মিটিং এ অনেক সিদ্ধান্ত হয়েছে। পাচার করা টাকা কিভাবে আনা যায় সেটি ত্বরান্বিত করার জন্য একটা বিশেষ আইন খুব শীঘ্রই করা হবে। আগামী সপ্তাহের মধ্যে আপনারা এই আইনটা দেখবেন। তিনি বলেন, প্রচুর ল ফার্মের সঙ্গে সরকার ও টাস্কফোর্স কথা বলছে। ল ফার্মের সঙ্গে এগ্রিমেন্ট করতে এই আইনটা সাহায্য করবে। 200টি ল ফার্মের সঙ্গে আমরা অলরেডি কথা বলেছি, তবে এখনো সিলেকশন হয়নি। একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিলেকশন হবে। 30টির মতো ল ফার্মের সঙ্গে এগ্রিমেন্টে যাব, সেটি নিয়েও কথাবার্তা হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগের 45,000 নেতাকর্মী ভারতে, নেপথ্যে তৃণমূল বিজেপির রাজনীতি। সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি ভারতীয় সাংবাদিকের বরাতে বলেছেন, ভারতে আওয়ামী লীগের প্রায় 45,000 নেতাকর্মী অবস্থান করছেন। বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল ও বিজেপি রাজনীতি করছে বলেও মনে করা হচ্ছে। সোমবার 10 মার্চ দিবাগত রাত 12টার দিকে এক পোস্টে এসব কথা বলেন তিনি। তার ফেসবুক পোস্টে তিনি লেখেন, সম্প্রতি ভারতের দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী একটি বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগের প্রায় 45,000 নেতাকর্মী এখন ভারতে অবস্থান করছেন। তিনি দাবি করেছেন, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগই কলকাতায় অবস্থান করছেন। গৌতম লাহিড়ী দিল্লি প্রেস ক্লাবের সভাপতি হিসেবে ভুল তথ্য প্রদান করার কথা নয়। তাহলে কি এ কারণে ভারত সরকার বাংলাদেশিদের সে দেশের ভিসা ইস্যু করা থেকে বিরত রয়েছে? কারণ 45,000 তো কম সংখ্যা নয়। কলকাতা শহর ও আশেপাশের এলাকায় অলিগলিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচরণ দেখতে পাওয়ার কথা। ভারত সরকার কি তাদের সুরক্ষা দিতে চাইছে, নাকি বাংলাদেশিরা দেশে দেশে গিয়ে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখে যেন বাংলাদেশে জানাতে না পারে? নাকি বিজেপি সরকার তৃণমূল কংগ্রেসের দুর্গখ্যাত পশ্চিমবঙ্গে তাদের আধিপত্য বিস্তার করতে ইচ্ছাকৃতভাবে রাজ্যটির অর্থনীতি দুর্বল করছে? এটা নিশ্চিতভাবে বলার অপেক্ষা রাখে না যে প্রতি বছর ভারত সফরকারী 18 থেকে 12 লাখ বাংলাদেশিদের সিংহভাগের গন্তব্যই থাকে কলকাতা, এবং এই রাজ্যের অর্থনীতিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাহলে কি রাজ্যের অর্থনীতি দুর্বল করে 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন টার্গেট রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করতে চাইছে বিজেপি?